গম্ভীর প্রকৃতির মানুষগুলো প্রতিনিয়ত ভেতরে ভেতরে গুমড়ে মরে। তারা তাদের মনোভাব কারোর সামনে প্রকাশ করতে পারে না। নিজের কষ্ট, আনন্দ, ভালো লাগা, খারাপ লাগা কাউকে বোঝাতে পারে না বলেই তাদের ভেতরে সারাক্ষণ রক্তক্ষরণ হয়। পাওয়া না পাওয়ার হিসেবগুলো একা একাই সমাধান করতে হয়। সাদি হচ্ছে সেই প্রকৃতির মানুষ। কখনো একটু অসুস্থ হলে বাসায় কাউকে বলেনি। সারা রাত জ্বরে পড়েছে, তবুও কখনো মাকে বা অন্য কাউকে ডাকেনি। একবার সাদির পা ভেঙেছিল। 2 দিন ভাঙা পা নিয়ে নিজের রুমে পড়েছিল। কাউকে বলেনি তার সমস্যার কথা। এটা অবশ্য খুব ছোটবেলায়। তখন সাদি ক্লাস 8-এ পড়তো। সাদি এমনিতেই সারা দিন রুমে থাকে বলে কেউ তাকে দেখতে আসেনি। সাবিনা বাড়িতে ছিল না। তিনি থাকলে অবশ্যই দিনে কয়েকবার আসতো সাদিকে দেখতে। তো পরের দিন সাবিনা বেগম কি মনে করে যেন বাড়িতে ফিরেই সাদির রুমে আসে আর দেখতে পায় তার ছেলে পা ধরে কাতরাচ্ছে, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। চিৎকার করে কেঁদে উঠেছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আজ অবধি জানা যায়নি কিভাবে সাদির পা ভেঙেছিল। পাশাপাশি 2টো রুম। পাশের রুম থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ আসছে। রাত 12টা বেজে 50 মিনিট। সাদির ছোঁয়া রুম থেকে বেরিয়েছে 11টা নাগাদ। ইডিয়েটটা এখন পর্যন্ত কেঁদেই চলেছে। সাদি জানে যতক্ষণ সে গিয়ে কাঁদতে মানা না করবে ততক্ষণ পর্যন্ত কেঁদেই যাবে। সাদি ইচ্ছে করে যাচ্ছে না। মেয়েটা দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে। ভীষণ বেপরোয়া হয়ে উঠছে। দীর্ঘ শ্বাস ফেলে কানে হেডফোন গুঁজে নেয় সাদি। হৃদয় কাঁপছে তার। হার্টবিট দ্রুত লাফাচ্ছে। অস্বস্তি লাগছে। কিন্তু কেন? হৃদয়হরণীকে দুঃখ দেওয়ার জন্য? তাকে আঘাত করাতে নিজের হৃদয়টা জ্বলছে। নতুন ভোর, নতুন দিনের সূচনা। সকালের ফুরফুরে হাওয়া, পাখির কিচিরমিচির শব্দ আর মন মাতানো পরিষ্কার আকাশ মন ভালো করতে সক্ষম। সাদি খুব সকালে ঘুম থেকে উঠে রান্না চাপায়। এসএসসির পর থেকে সে পরিবার থেকে দূরে থেকেছে। সেই সুবাদে রান্না থেকে শুরু করে ঘর মোছা সব কাজে পারদর্শী সে। পরোটা, ডিম ভাজা, করলা ভাজা, ডিম সেদ্ধ, ব্যাস সাদির রান্না শেষ। সে নিজের মতো অফিসের জন্য তৈরি হয়ে খেয়ে চলে যায়। ছোঁয়ার খোঁজ নেয় না। প্রচণ্ড কান্না করে ঘুমানোর ফলে ভালো ঘুম হয়েছে ছোঁয়ার। ঘুম ভাঙতেই আড়মোড়া ভেঙে উঠে দেখে 10টা বেজে গেছে। তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে পড়ে। এই বাবা, রান্না করতে হবে তো, না হলে সাদি খাবে কি? ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে দেখে ভাত তরকারি পর্যন্ত রান্না করে রেখে গেছে সাদি। ছোঁয়া ঠোঁট কামড়ে হাসে। বাহ, আনরোম্যান্টিক জামাই হলে কি হবে, কাজ করতে জানে। যাক, আমার আর কষ্ট করতে হবে না। আমি বাচ্চাদের বড় করব আর উনি রান্না বান্না করবে। ভাবতে ভাবতে ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে। আর বাচ্চা কাচ্চা, যে লেভেলের নিরামিষ, জীবনে একটা চুমু খাবে কিনা এতেই সন্দেহ। বাচ্চা কাচ্চার কথা ভাবা তো বিলাসিতা। চুমুহীন জীবন পার করতে হবে। হতাশার শ্বাস ফেলে ছোঁয়া খেতে বসে যায়। 1 গ্লাস দুধ হরলিক্স দিয়ে গুলে রাখা, একটা ডিম সিদ্ধ আর একটা পরোটার মধ্যে ডিম, শসা, অল্প পেঁয়াজ দিয়ে রোল বানানো, তা আবার কাগজ দিয়ে মুড়ে রেখেছে। ছোঁয়া খেতে শুরু করে। খেতে খেতে কলিং বেল বেজে ওঠে। দুধটুকু এখনও খাওয়া বাকি। এক চুমুকেই দুধ শেষ করে দরজা খুলে একটা মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। ছোঁয়া তাকে সালাম দেয়। মহিলাটি সালাম ফিরিয়ে জবাব দেয় তিনি এই বাসার মালিক। ছোঁয়াদের সামনের ফ্ল্যাটেই থাকে। ছোঁয়া তাকে ভেতরে আসতে বলে। মহিলাটি আসে। সোফায় বসে। ছোঁয়া বসে মহিলাটির পাশে। তা মেয়ে, বিয়ে করেছো, নাকফুল কোথায় তোমার? আর আন্টি বলো না, আমি তো নাকফুটই করিনি। নাকফুল হলো বিবাহিত মেয়েদের চিহ্ন। আর স্বামীর মঙ্গল অমঙ্গলের তো ব্যাপার এই নাকফুল। আপনি নাকফুটো করতে পারেন? বোকা মেয়ে, এখন তো পার্লার থেকে নাকফুটো করা যায়। আমাকে নিয়ে যাবেন আন্টি? ঠিক আছে, এখনই চলো। কিন্তু আন্টি, এখন তো আমার কাছে টাকা নেই। লাগবে না, 100 টাকা নিবে। আমি না হয় দিয়ে দিব, তুমি পরে আমায় ফেরত দিও। ছোঁয়া খুশি হয়ে দাঁড়িয়ে যায়। ঠিক আছে। পরনে জামা পাল্টে চুলগুলো পরিপাটি করে ছোঁয়া মহিলাটির সাথে বেরিয়ে পড়ে। মহিলার নাম রুনা। ভীষণ শৌখিন মহিলা। কথায় কথায় জানতে পারে ওনার এক ছেলে এক মেয়ে। ছেলে অনার্সে পড়ছে আর মেয়ে ছোঁয়ার সেম ইয়ারে, এবং দুইজন একই কলেজের। ছোঁয়া মনে মনে খুশি হয়। যাক, একসাথে যেতে পারবে কলেজে। ভীষণ লাজুক প্রকৃতির মেয়ে ছোঁয়া। একটুতেই তার শরীর খারাপ হয়।
এই যে পার্লার থেকে নাক ফুটো করেছে, ইয়া মোটা একটা নাক ফুল ঢুকিয়ে দিয়েছে নাকে। ভীষণ ব্যথা করছে তার, কিন্তু প্রকাশ করছে না। বাড়ির নিচেই ছিল পার্লার। ছোঁয়া এবার বাসায় ফিরে শুয়ে পড়ে। নাকের ব্যথায় জ্বর আসবে মনে হচ্ছে। এমনিতেই রাতে কিনতেছে, গলা ব্যথা হয়ে আছে। আজ প্রথম দিন হওয়াতে সাদিকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়। এখানে কাজ করে ভালো লেগেছে সাদির। অফিসের বস এবং কলিগরা খুবই ভালো এবং রুচিশীল। তার থেকে বেশি ভালো লাগার বিষয় হলো সাদির একটা মেয়ে বন্ধু, যার সাথে প্রায় ছোট থেকেই বেড়ে উঠেছে ইরা। সেও এখানেই জব করে এবং দুইজন একই ডিপার্টমেন্টে। ছুটির পরে একটা রেস্টুরেন্টে বসেছে সাদি এবং ইরা। ইরা ছোট থেকে প্রচণ্ড কথা বলে, এখনও তার ব্যতিক্রম নয়। এটা ওটা বলেই যাচ্ছে, সাদি শুধু শুনছে। ইরার সাথে দেখা হওয়ার পর থেকেই সাদি হাতে গোনা কয়েকটা কথা বলেছে, আর ইরা বলেই যাচ্ছে। সাদি মনে মনে বলে, বাড়িতে এক ইডিয়েট, এখানে আর এক ইডিয়েট। সাদি মহুয়ার সাথে দেখা হয়েছিল, তার ডিভোর্স হয়ে গেছে। সাদি খাবার মনোযোগ দিয়েছে, ইরার কথা শুনলেও কোনো প্রতিক্রিয়া করে না। ইরাও আর দ্বিতীয়বার বলে না, তোর বইয়ের সাথে দেখা করাবি না? পাপন বলল ভীষণ দুষ্টু নাকি, তোকে নাকে দড়ি দিয়ে ঘুরায়, বলেই শব্দ করে হেসে ওঠে ইরা। আজকেই চল। ইরা লাফিয়ে ওঠে, ইস আজকেই যাবে? তাড়াহুড়ো করে খেতে থাকে সে। সাদির মত বদলানোর আগেই যেতে হবে। নিজের কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে সাদি। ইরাকে ইশারায় ছোঁয়ার রুম দেখিয়ে নিজের রুমে ঢুকে পড়ে। ইরা এদিক ওদিক দেখতে দেখতে ছোঁয়ার রুমে ঢুকে। কম্বল মুড়িয়ে বিছানায় শুয়ে আছে ছোঁয়া। রুমে কারো ঢোকার আওয়াজ পেয়ে চোখ না খুলেই বলে ওঠে, এসেছেন? জলদি আমার নাকে পরপর কয়েকটা চুমু খেয়ে দিন তো, প্রচণ্ড ব্যথা করছে। ইরা মুখ টিপে হাসে। পাপনের কথা সে বিশ্বাস করেনি। সাদির মতো গম্ভীর জোয়ান একটা ছেলেকে বাচ্চা একটা মেয়ে নাকানি চোবানি খাওয়াতে পারবে, এটা বিশ্বাস করার যোগ্য। ইরা যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে যায়। সাদি রুমে ঢুকে পড়ে। সাদি সবেই চেঞ্জ করে বেরিয়েছে। সাদি, তোর বউ তোকে ডাকে, তার নাকি চুমু খেতে ইচ্ছে করছে, দাঁত কেলিয়ে বলে ইরা। সাদি বিরক্ত হয়, ইরার দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যায়। অবেলায় শুয়ে আছো কেন? ছোঁয়া পিট করে চোখ খুলে তাকায়। আমার নাকে ব্যথা করছে, ডাক্তার বলেছে সাদমান চৌধুরী চুমু খেলে সেরে যাবে। রিনিয়ে বলে ছোঁয়া। হাতেও ব্যথা, এখানেও চুমুর প্রয়োজন। চুমুর অভাবে ব্যথা সারছে না। সাদি ফস করে শ্বাস টানে। ইরা দরজার সামনেই দাঁড়িয়ে শুনছিল আর কিটকিট করে হাসছিল। মেয়েটা ভারী মিষ্টি, বেশ মনে ধরেছে ইরার। ইরা এসেছে তোমার সাথে দেখা করতে, ফ্রেশ হয়ে এসো, বলেই সাদি চলে যেতে নেয়। আমার ব্যথা না কমলে ফ্রেশ হব কি করে? আপনি কি ব্রাশ করেননি? গম্ভীর দৃষ্টি ছোঁয়াকে দেখছে সাদি। এই নারীর প্রতি তার আসক্তি নেই, তবে কিছু একটা আছে। কিশোর বয়সে প্রথম প্রেমে পড়েছিল সে। একটা নারীর সঙ্গ পেয়ে গম্ভীর একঘেয়ে সাদি মিশতে শিখেছিল, বন্ধু বানিয়েছিল রিমি, ইরা, পাপন, ইমন, আশিক এদের সাথে। সময়ের ব্যবধানে সেই নারী ছেড়ে গিয়েছে সাদিকে, কিন্তু বন্ধুরা ছাড়েনি। সেই নারীর প্রতিও সাদির আসক্তি ছিল না, ছিল ভালো লাগা এবং মায়া। সেই মায়া কাটিয়ে উঠতে সময় লেগেছিল সাদির, অনেকটা সময় লেগেছিল। এখনও হয়তো মনের কোথাও সেই নারীর জন্য মায়া কাজ করে। সেই নারীর হাত ধরার ইচ্ছে ছিল সাদির, কিন্তু ধরতে পারেনি। সেই নারীর ললাটে দীর্ঘ চুমু খেয়ে বলার ইচ্ছে ছিল, আমাকে ছেড়ে যেও না, কিন্তু বলতে পারেনি। তার আগেই মায়াবী নারী ছেড়ে গিয়েছে সাদিকে। যেই দিন সেই নারীর বিয়ে ছিল, সেই দিন ছোঁয়ার ভীষণ জ্বর ছিল, মনে আছে সাদির। বাড়ির শুদ্ধ সকলেই চিন্তায় অস্থির হয়ে উঠেছিল। তখন বয়স কত ছিল ছোঁয়ার? 10 বছর হবে মনে হয়। বাড়িতে পুরুষ মানুষ ছিল না, সকলেই বাইরে ছিল। প্রথমবার বাচ্চা ছোঁয়াকে কোলে তুলে নিয়েছিল সাদি। ছোঁয়ার গরম মাথাটা সাদির বুকে পড়তেই হৃদয় কেঁপে উঠেছিল। ব্যথায় মুখটা লাল হয়ে গেছে ছোঁয়ার। উঠে বসতে গিয়ে কম্বলের নাক লেগেছিল, চোখে পানি চলে এসেছে।
হালকা রক্ত এসেছে নাক ফুলের পাশে। সাদির ছোঁয়ার পাশে বসে। ছোঁয়া মাথা নিচু করে চোখের পানি মুছছে। সাদি রেগে আছে বুঝতে পারছে ঢের। অবশ্যই লোকটা কখনো বা রেগে থাকে না, সদা তার নাকের ডগায় রাগ থাকে। আন্টি বলল নাকফুল পরতে হয়, আম্মু পরে, বড় মা পরে, আপি পরে, আমাকে একটা নাকফুল কিনে দিন প্লিজ সাদি। সাদি জবাব দেয় না। তার নজর ছোঁয়ার নাকে থাকা সাদা পাথরের নাকফুলের দিকে। বেশ মানিয়েছে ছোঁয়াকে। চেহারা থেকে বাচ্চা বাচ্চা ভাবটা চলে গেছে। পারফেক্ট বউ মনে হচ্ছে। কে বলবে এই মেয়েটার শিরায় শিরায় দুষ্টুমি বিরাজ করছে। 200 টাকা লেগেছে, আন্টি দিয়ে দিয়েছে। আপনি আমাকে 200 টাকা দিয়েন, আমি আন্টিকে দিয়ে দিব। সাদি লম্বা শ্বাস টানে। ছোঁয়ার থেকে দৃষ্টি ফিরিয়ে ছোট্ট করে বলে আচ্ছা। ছোঁয়া বিছানা থেকে নামতে যায়। সাদি ছোঁয়ার হাত ধরে। চমকে ওঠে ছোঁয়া। তাকায় সাদির মুখের পানে। লোকটাকে আজকে অন্যরকম লাগছে। বেশ অদ্ভুত তার চোখের দৃষ্টি। বিলাই চোখ দুটোতে রাগ, বিরক্তি কিংবা সহানুভূতি নেই। আছে শুধু গম্ভীর মুগ্ধতা। ওই চোখের দিকে তাকিয়ে থাকার সাধ্য পাগল ছোঁয়ার নেই। সে দৃষ্টি নামিয়ে ফেলে। আমতা আমতা করতে থাকে। লোকটা আসলে কি করতে চাচ্ছে বোঝার চেষ্টা করতে থাকে ছোঁয়া। আজকে কেমন অচেনা লাগছে তাকে। এটা কি সত্যি সাদমান চৌধুরী? সাদির ছোঁয়ার দিকে একটু চেপে বসে। হাত বাড়িয়ে ছোঁয়ার নাকে আলতো করে ছুঁয়ে দেয়। কেঁপে ওঠে ছোঁয়া। চোখ দুটো বন্ধ করে ফেলে। এতটা আশা করেনি ছোঁয়া। ধমক খাওয়ার জন্য প্রস্তুত ছিল সে। ছোঁয়াকে আরও একটু অবাক করে দিয়ে খুব দ্রুত শব্দ করে চুমু খায় সাদি ছোঁয়ার নাকে। ভূমিকম্পের মতো কেঁপে ওঠে ছোঁয়া। এ কেমন অনুভূতি! শ্বাস টানতেও পারছে না। বুক কাঁপছে, পেটে মোচড় দিচ্ছে, গলা শুকিয়ে গেছে। শরীরের দুর্বলতা, জ্বর ভাবটা কোথাও একটা বিলীন হয়ে গেছে। সাদির দেওয়া ছোট্ট স্পর্শ মনের মধ্যে গভীর দাগ কেটে গেছে। সুন্দর পবিত্র অনুভূতি অসুস্থতা বিলীন করে দিল বোধহয়। ছোঁয়া নিজের কাঁপা কাঁপা হাতটা নাকে দেয়। সাদি দূরে চলে গিয়েছে চুমু খাওয়ার পরই। তবে রুম থেকে বের হয়নি। শ্বাস টানো, স্বাভাবিক হয়ে বাইরে এসো, ইরা এসেছে তোমায় দেখতে বলেই সাদি দ্রুত পা চালিয়ে চলে যায়। ছোঁয়া সত্যিই শ্বাস টানে। চোখ খুলে তাকায়। এখনো মনে হচ্ছে লোকটার ছোঁয়া নাকে লেগে আছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ছোঁয়ার। লাফিয়ে উঠে সে। এক লাফে ড্রেসিং টেবিলের সামনে চলে যায়। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। চুমু যেহেতু দিয়েছে, আরও দিবে। যাক, ফুটবল টিম বানানোর চান্স আছে তাহলে। হয়তো একটু সময় লাগবে, তবে আমি সবে লোকটা, এটা কনফার্ম। মনে মনে এতটুকুই ভাবতেই চুমু দেওয়ার মুহূর্তটা চোখের সামনে ভেসে ওঠে। আমার বর আমাকে চুমু দিচ্ছে, সত্যিই চুমু দিচ্ছে। ইস, এই লজ্জা আমি লুকাবো কোথায়? 2 হাতে মুখ ঢেকে ফেলে ছোঁয়া। মুহূর্তটা ভিডিও করে রাখতে পারলে ভাল লাগতো। একটু পরপর দেখতাম, কিন্তু আফসোস। ছোঁয়া চোখে মুখে পানি দিয়ে মাথায় ঘোমটা টেনে রুম থেকে বের হয়। বেশ ফুরফুরে মেজাজ তার। ইরা আর সাদি বসে আছে। ইরার হাতে কফির মগ। সে কফি খাচ্ছে আর নিজের বরের কথা গল্প করে যাচ্ছে। সাদি চুপচাপ ফোন দেখছে। ইরার কথা যে সে শুনছে না বুঝতে পেরে হাসে ছোঁয়া। আপুটাকে বেশ মনে ধরেছে তার, একদম তার মতো। আপু সরি, আপনাকে অপেক্ষা করালাম। আসলে নাক ফুটো করেছি, তাই তো একটু অসুস্থ ছিলাম। এখন সুস্থ হয়ে গিয়েছি। বলতে বলতে ইরার পাশে এসে বসে ছোঁয়া। ইরা কফির মগে শেষ চুমুক দিয়ে সেটা টি টেবিলে রেখে ছোঁয়ার দিকে তাকিয়ে হাসে। তা এখন সুস্থ হলে কি করে? সাদি চুমু খেয়ে নিয়েছে? ছোঁয়া লাজুক হাসে, মাথা নিচু করে ফেলে। বেশ লজ্জা লাগছে তার। ছোঁয়াকে লজ্জা পেতে দেখে শব্দ করে হেসে ওঠে এরা। গাল টেনে দেয় ছোঁয়ার। ইস কি মিষ্টি তুমি, তোমাকে আমি টিপস শিখিয়ে দিব। সাদি দাঁড়িয়ে যায়। দেখতে এসেছিস, দেখেছিস, এখন চলে যাবি। আর আশা চলবে না এখানে। এরা ভেংচি কাটে। বললেই হলো, আমি তো আসবই। ছোঁয়া বুঝলে, আমি, রিমি, ইমন, আমরা 3 জন মিলে তোমাকে ইরাকে বলতে না দিয়েই বাকিটা সাদি বলে ওঠে। এমনিতেই বান্দর, এখন তোরা 3 জন মিলে গাছে উঠিয়ে দিবি। ওকে বলে দে বাড়াবাড়ি করলে বাড়িতে রেখে আসবো। ছোঁয়া গাল ফুলিয়ে ফেলে। ইরা ফস করে শ্বাস টানে। তুই যা তো এখান থেকে, আমি ছোঁয়ার সাথে কথা বলতে এসেছি। আমি খাবো, রান্না কর গিয়ে। সর এখান থেকে। সাদি ছোঁয়ার দিকে তাকায়, যার অর্থ বাড়াবাড়ি করলে সত্যিই রেখে আসবো।
সাদি চলে যায়। ইরা ছোঁয়ার সাথে গল্প করতে থাকে। দুইজনের গল্প বেশ জমে উঠেছে। ইরা ভীষণ মজার মানুষ, ছোঁয়াও মজা পাচ্ছে। রাত 10টার দিকে ইরাকে বাসায় পৌঁছে দিতে বের হয় সাদি। ছোঁয়া বই নিয়ে বসে আছে। সাদি কড়া গলায় পড়তে বলেছে। কি আর করার, বাধ্য বরের বাধ্য বউ হয়েছে ছোঁয়া। পড়ছে। সেলিম চৌধুরী বসে আছে সাজ্জাদ চৌধুরীর সামনে। দুইজনের গম্ভীর মুখটা। ভাইয়া, আমার মেয়েটার ভবিষ্যৎ আছে, সে এখনই পড়ালেখা বাদ দিয়ে সংসার করুক, এটা আমি চাই না। ছোঁয়াকে তুমি নিয়ে এসো। এইচএসসি পরীক্ষা শেষে ধুমধাম করে ওদের আবার বিয়ে দিব আমরা। আপাতত সে এই বাড়িতে থাকবে। সেলিমের কথাটা মন্দ না, এমনটাই ভালো হবে। ঠিক আছে, আমি কাল গিয়ে নিয়ে আসবো ছোঁয়াকে। তবে সেলিম, ছোঁয়াকে আনার পেছনে যদি তোর অন্য কোনো কারণ থাকে তাহলে জেনে রাখ, আমি সেটা হতে দিব না। তুই নিজেও জানিস তোর মেয়ে আমার ছেলের জন্য কতটা পাগল। তো এমন কিছু করিস না যাতে মেয়েটা আঘাত পায়। সেলিম জবাব দেয় না, বেরিয়ে যায় সাজ্জাদের রুম থেকে। দরজার আড়াল থেকে সাবিনা সবটা শুনছিল। তিনি স্বামীর কাঁধে হাত রাখে। তোমার সাথে আমিও যাব, কয়েকটা দিন থেকে আসবো সাদুর সাথে। দীর্ঘশ্বাস ফেলে সাজ্জাদ। ঠিক আছে, ব্যাগ গুছিয়ে নাও। শুক্রবারের সকাল, অফিস নেই, স্কুল কলেজ সব বন্ধ। তবুও 2 মিনিট স্বস্তি নেওয়ার সময় নেই, কারণ পুরো এক সপ্তাহের কাজ শুক্রবারে গুছিয়ে রাখতে হয়। এই যে সাদি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার কাজে লেগে পড়েছে। ওয়াশরুমে বালতিতে পানি নিয়ে তাতে জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছে। রান্না শেষে সেগুলো কাচতে হবে। ছোঁয়াও থেমে নেই। সেও সকাল সকাল ঘুম থেকে উঠেছে, তবে তার কোনো কাজ নেই। সে ফ্রি। তার একমাত্র কাজ হচ্ছে তার সুইট কিউট বরটাকে জ্বালানো। তাকে একটুখানি রোমান্টিক করার দায়িত্ব পড়েছে তার ওপরে। আয়নার সামনে বসে নিজেকে পরিপাটি করে সাজিয়েছে ছোঁয়া। সময় নিয়ে সুন্দর করে সেজেছে। সাজের বেলায় সে কখনোই তাড়াহুড়ো করে না। মানুষ সাজেই তো নিজেকে সুন্দর দেখাতে, তো তাড়াহুড়ো করে কেন নিজেকে সুন্দর করে তুলব? আস্তে আস্তে রয়ে সয়ে সুন্দর করে তুলবে। এই যে ছোঁয়া, সেই ভোর 5টায় ঘুম থেকে উঠেছে। মাসজনিত কারণে নামাজ মিস গিয়েছে, তাই গোসল সেরে সাজতে বসেছে। এখন সকাল 7টা বেজে 40 মিনিট। এখন তার সাজ শেষ হলো। নীল রঙের 3 পিস, চোখে মোটা করে কাজল, আর ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, 2 হাত ভর্তি নীল কাচের চুড়ি। লম্বা চুলগুলো সুন্দর করে আঁচড়ে ছেড়ে দিয়েছে। লাস্টবার আয়নায় নিজেকে দেখে গুটি গুটি পায়ে এগিয়ে যায় কিচেনে। সেখানে ছোঁয়ার সুন্দর শেফ খুবই মনোযোগ দিয়ে রান্না করছে। ছোঁয়া প্রথমে পেছন থেকে জড়িয়ে ধরে সাদিকে। টকটকে ঠোঁট দুটো লাগিয়ে দেয় সাদির সাদা টি শার্টে। সাদি কোনো রিয়াকশন করে না, চুপচাপ রুটি বেলতে থাকে, যেন সে জানেই না এখানে কেউ এসেছে, এবং তাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরেছে। ছোঁয়া বিরক্ত হয়ে ছেড়ে দেয় সাদিকে। পাথর লোক একটা। আরে ভাই, তোর বউ তোকে জড়িয়ে ধরেছে, তুই একটু মুচকি হেসে বউকে জড়িয়ে ধর, একটু প্রশংসা কর। তা না, হনুমানের মতো নো রিয়াকশন। চোখ মুখ কুঁচকে সাদির পাশে চুলায় কাছাকাছি বসে পড়ে ছোঁয়া। হাতের চুড়িগুলো নাড়তে নাড়তে বলে, আমাকে আজকে শাবনূরের মতো লাগছে না? লাগছে জানি আমি। আমি কিন্তু দেখতে সুন্দরী, নায়িকা হতে পারতাম আমি, হলাম না। অবশ্যই এখনও চাইলে হতে পারি। সাদি ঠোঁটটা একটু বাঁকায়, যেন তাচ্ছিল্য হাসতে চাইল। ছোঁয়া গাল ফুলায়। বিশ্বাস করলো না সাদি। সত্যিই আমি সুন্দরী, আমি নায়িকা হবার ক্ষমতা রাখি। জাভেদ খানের। সাদি ছোট্ট করে বলে। ছোঁয়া চোখ দুটো বড় বড় করে ফেলে। অপমান করলে নাকি? এক লাফে নেমে পড়ে। উদ্দেশ্য ঝগড়া করবে সাদির সাথে। আঙুল তুলে কিছু বলতে যেতেই থেমে যায় ছোঁয়া। সে তার ব্যস্ত শেফের ওপর বড়সড় একটা ক্রাশ খেলো। এখনই ঘামে ভিজে গেছে লোকটা। কপাল বেয়ে চুইয়ে চুইয়ে ঘাম গাল বেয়ে গলার ওই উঁচু কণ্ঠনালীর ওপর দিয়ে বেয়ে শার্টের ভেতর ঢুকে যাচ্ছে। গোলাপি ঠোঁটজোড়া একটু পরপরই জিভ দিয়ে ভিজিয়ে নিচ্ছে। গরমে যে লোকটার কষ্ট হচ্ছে বুঝতে অসুবিধে হয় না ছোঁয়ার। তবে এই মুহূর্তে লোকটাকে খুবই আকর্ষণীয় লাগছে। লোকটা কি জানে তার বিয়ে করা বউ তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে? গিলে খাওয়ার কথা মনে হতেই ছোঁয়ার একটা অদ্ভুত ইচ্ছে জাগ্রত হয় মনের মধ্যে। ব্যস্ত শেফের ওই ঘামে ভেজা গলায় টুপ করে একটা চুমু খেতে। খাবে কি? লোকটা কি মারবে? ধুর, মারলে মারুক,
তবুও তো চুমু খাওয়া হবে। মার খাওয়ার ভয় করলে এই জীবনে আর চুমু খাওয়া হবে না। মনকে বুঝিয়ে এক বুক সাহস নিয়ে এগিয়ে যায় ছোঁয়া। লোকটার একদম পাশ ঘেঁষে দাঁড়ায়, চোখ দুটো বন্ধ করে দুই পায়ের গোড়ালি উঁচু করে সাদির গলার কাছে মুখটা নিয়ে চট করে একটা চুমু খেয়ে ফেলে সাদির গলায়। ব্যস্ত হয়ে রুটি বেলতে থাকা সাদির হাত দুটো থেমে যায়। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে। ছোঁয়া দুই পা পিছিয়ে এসেছে, হাত পা কাঁপছে তার, চোখ দুটো খুলতে পারছে না। মনে মনে থাপ্পড় খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার একটা থাপ্পড় খেয়ে চলে যাবে কিচেন থেকে। আজকে দিনের মধ্যে আর লোকটার আশেপাশে আসবে না। চুমু খেলো মনের স্বাদ মেটাতে, কিন্তু মনের স্বাদ তো মিটলই না, উল্টো মনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। নিজের ওপর নিজেই বিরক্ত হয় ছোঁয়া। সাদির কোনো রিয়াকশন না দেখে পিটপিট করে চোখ খুলে ছোঁয়া। পাষাণ সাদি এখনও আগের মতোই কাজ করে যাচ্ছে, যেন তার সাথে কিছুই হয়নি, সে দিব্যি আছে। ছোঁয়া মনে মনে খুশি হয়। ফ্রিজ থেকে করলা বের করে নেয়। আমি কেটে দিচ্ছি কেমন? সাদি জবাব দেয় না। ছোঁয়া মুখ বাঁকিয়ে কাটতে থাকে করলাগুলো। দুটো করলা কাটতেই কলিং বেল বেজে ওঠে। চমকে ওঠে ছোঁয়া। এত সকালে আবার কে আসলো? ঘাড় বাঁকিয়ে সাদির দিকে তাকায়। তার কোনো ভাবান্তর নেই। পাষাণ 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 করলা, রোবটের সঙ্গে থাকছি আমি, বলতে বলতে বেরিয়ে যায় ছোঁয়া। ছোঁয়া যেতেই সাদি দীর্ঘশ্বাস ফেলে, ডান হাতটা গলায় রাখে, ঠিক যেখানে ছোঁয়া ঠোঁট ছুঁইয়েছিল। বিড়বিড় করে বলে, ইডিয়েট। দরজা খুলতেই মুখটা থমথমে হয়ে যায় ছোঁয়ার। সাজ্জাদ আর সাবিনাকে দেখে মনে মনে আন্দাজ করে ফেলে কিছু একটা প্ল্যানিং করেছে এরা। সাদির থেকে নিয়ে যেতে এসেছে ছোঁয়াকে। চোখ দুটো টলমল করে ওঠে ছোঁয়ার। মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে যেতে কেন বলো তোমরা? সবাই উঠে পড়ে লেগেছ আমাদের আলাদা করতে। কেউ তো কাঁধে হাত রেখে বলতে পারতে, ছোঁয়া গম্ভীর সাদিকে কখনো ছেড়ে যাস না। সাজ্জাদ হাসি মুখে কিছু বলতে যাচ্ছিল ছোঁয়াকে, কিন্তু ছোঁয়ার কথা শুনে হাসি মুখটা চুপসে যায়। আহা ছোঁয়া মামনি, তোমাদের আলাদা করব না তো। তুমি তো এখনো ছোট। তোমার এইচএসসি পরীক্ষার পরে একসাথে থাকবে তোমরা। ছোঁয়া ঠিক ধরেছিল, তাকে নিতে আসা হয়েছে। সে কাঁদতে কাঁদতে এক দৌড়ে কিচেনে চলে যায়। দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। সাদির বুকে মুখ লুকিয়ে শব্দ করে কাঁদতে থাকে। সাদি হাত দুটো নামিয়ে রাখে, ছোঁয়াকে ধরে না। আমি যাব না প্লিজ, আপনাকে ছেড়ে কোথাও যাব না। একটু চুমু খেয়েছি বলে আমাকে তাড়িয়ে দিবেন না প্লিজ। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, মরেই যাব আমি। প্লিজ আমাকে যেতে দিয়েন না। প্রমিস আপনাকে একটুকুও বিরক্ত করব না, আপনার আশেপাশেও আসবো না। এবার সাদি ছোঁয়ার মাথায় হাত রাখে, শান্ত গলায় জবাব দেয়, আমি রোজ রাতে কল করব তোমায়, আর প্রতি ফ্রাইডে ঘুরতে নিয়ে যাব। ছোঁয়ার কান্না থেমে যায়। বুক থেকে মুখ তুলে তাকায় সাদির দিকে। তার মানে সাদি জানতো সবটা। অভিমানে বুকটা ভরে ওঠে ছোঁয়ার। আমি যাব না মানে যাব না। আমাকে জোর করে নিয়ে যেতে চাইলে গাড়ি থেকে লাফিয়ে পড়ব আমি। সাদি গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে ছোঁয়ার মুখের পানে। থাকতে পারেনি ছোঁয়া সাদির কাছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে। সাদিও বাধা দেয়নি। কাঁদতে কাঁদতে সাদির কাছে আকুতি মিনতি করেছিল তাকে রেখে নিতে, কিন্তু সাদি রেখে দেয়নি। সাবিনা, সাজ্জাদ, সেলিম, রিমি এবং নাজমা সবার কাছে হেরে গিয়েছে ছোঁয়া। এতগুলো মানুষ উঠে পড়ে লেগেছে তাকে আলাদা করতে। সে থাকবে কি করে? তাই তো থাকতে পারল না। তবে ছোঁয়ার মন খারাপ ভ্যানিশ হয়ে গেছে। কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরলেও রাতেই ছোঁয়ার মনটা ফুরফুরে হয়ে গিয়েছিল। হাজারটা প্রজাপতি উড়েছিল ছোঁয়ার ছোট্ট মনখানায়। সাদিকে বিয়ে করতে পেরেও বোধহয় এতটা খুশি হয়েছিল না সে। প্রথমবার চুমু খাওয়াতেও সে খুশি ছিল না। কেন জানি মনে হয়েছে জোর করে চুমু নিয়েছে সাদির থেকে। সাদি কল করেছিল তাকে, আদুরে গলায় প্রথমবার জান বলে ডেকেছে। আকুতি ছিল সেই কণ্ঠে,
ছিল পাহাড় সমান মায়া। ছোঁয়া তো ভুলতেই পারছে না সাদির সেই ভয়েস, সেই আকুতিময় কণ্ঠ। লোকটা পাথর নয়, তবে পাথর হয়ে থাকার চেষ্টা করে। ছোঁয়া চোখ বন্ধ করে সেই দিনের কথোপকথন মনে করতে থাকে। ছোঁয়া কাঁদছিল, বুকে বালিশ জড়িয়ে কাঁদছিল ছোঁয়া। তখন তার পুতুলের কভার যুক্ত ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে সাধু বেবি নামটা দেখে অভিমানের পাল্লা ভারী হয়ে ওঠে। ফোন তুলে না, তুলবেও না বলে প্রতিজ্ঞা করে, কিন্তু প্রেমিক পুরুষের এতবার কল করাতে মন গলে যায় ছোঁয়ার। একবার, দুইবার, তিনবার, এইভাবে 40 বার কল করার পরে ছোঁয়ার ছোট্ট মনটা গলে যায়। লোকটার ধৈর্য প্রচুর। মানুষ এতটাই ধৈর্যশীল হতে পারে? 41 বারের মাথায় ছোঁয়া কল রিসিভ করে, কানে তুলে, তবে কথা বলে না। ভেবেছিল সাদি ধমক দিবে বা কড়া কথা শোনাবে, কিন্তু সাদি সেসবের কিছুই করে না। উল্টে ওপাশ থেকেও নীরবতার আভাস আসে। দুই পাশে দুইজন নীরব রয়েছে, একে অপরের নিঃশব্দের শব্দ শুনতে থাকে। এভাবে কতক্ষণ কেটে যায় জানা নেই কারুরই। হঠাৎ করে সাদির গম্ভীর হৃদয় কাঁপানো শব্দ ভেসে আসে, জান। ছোঁয়া কেঁপে ওঠে। ঠিক শুনল, সাদি তাকে জান বলেছে। চোখ দুটো বন্ধ করে ফেলে ছোঁয়া। প্রস্তুতি নেয় সাদিকে জিজ্ঞেস করবে, কি বললেন এইমাত্র? কিন্তু ছোঁয়া কিছু বলার আগেই সাদি আবারও সেই সুরেলা মধুর সুরে বলে ওঠে, জান, আমার আশেপাশে থাকাটা তোমার জন্য রিস্ক। কিছুদিন দূরে থাকার পরে যদি সারা জীবনের জন্য একসাথে থাকার অনুমতি পায়, তাহলে ক্ষতি কি বলো? ছোঁয়া জবাব দিতে পারেনি, বলতে পারে না, আপনাকে ছাড়া আমি একটা সেকেন্ডও শান্তিতে থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আছে। ছোঁয়াকে নীরব থাকতে দেখে সাদি আবারও বলে ওঠে, সোনা প্লিজ, মন খারাপ করে না। ছোঁয়া এবারও জমে যায়। গম্ভীর গোমড়ামুখ সাদি জান, সোনা এইসব নামে ডাকতে পারে? এটা বিশ্বাস করার মতো না। আচ্ছা, লোকটা ঠিক আছে তো? সে কি নেশা টেশা করেছে? ছোঁয়ার এইসব ভাবনার মাঝে সাদি বলে, ঘুমিয়ে পড়ো জান, বলে কল কেটে দেয়। ছোঁয়া যেন একটা স্বপ্নের মধ্যে ছিল। সাদি কি ওর সাথে কথা বলল এত সুন্দর করে? জান, সোনা, আবার আদর মাখা শব্দগুলো ভাবতেই পারছে না ছোঁয়া। কেমন পাগল পাগল লাগছে। তারপর থেকে লোকটা আর কোনো কল করেনি। 1 সপ্তাহ কেটে গেল। এসেছিল শুক্রবারে, আজকেও আবার শুক্রবার। তবুও লোকটা এতটুকুও খোঁজ নিল না। একটু দেখাও হয় না মানুষটার সাথে। ছোঁয়া কলেজ থেকে প্রায় প্রতিদিন সাদির বাড়িতে যায়, কিন্তু তাকে পাওয়া যায় না। সাবিনা বেগমের সাথে সময় কাটিয়ে চলে আসে। সাদি সকাল 8টায় বেরিয়ে যায়, সন্ধ্যায় বাসায় ফেরে। কেমন পাগল পাগল লাগে ছোঁয়ার। লোকটার চেহারা যেন চোখের শান্তি, চোখ দুটোকে শান্তি দিতে পারছেই না। আজকে সকাল থেকে ছোঁয়া ভেবে রেখেছে সাদির বাড়িতে যাবে, কিন্তু বেরোনোর সুযোগই পাচ্ছে না। এই তো সকালে সিমি পরীকে ছোঁয়ার কোলে তুলে দিল আর বলল, পরী ঘুমাবে, তুই একটু হেঁটে হেঁটে ঘুম পাড়িয়ে দে, আমি কাজ করছি। ছোঁয়া পরীকে ঘুম পাড়িয়ে দেয়, তারপর যাবে। মমতা বেগম ধরেছে ছোঁয়াকে, কাছে বসিয়ে আদর করে খাওয়াতে থাকে। ছোঁয়া নাকি শুকিয়ে যাচ্ছে, ঠিকমতো খায় না। দাদির কথা শুনে ছোঁয়া মুখ ফসকে বলে ফেলে, বিয়ে হয়েছে তবুও জামাই ছাড়া থাকছি, রোগা হব না? জামাইয়ের চিন্তায় রোগা হয়ে যাচ্ছি। মমতা এক গাল হাসে, বড় হও দাদু ভাই, তারপর জামাইয়ের চিন্তা করো। যথেষ্ট বড় আমি, আমার একটা ফ্রেন্ডের বাচ্চা হয়ে গেছে, সেখানে আমি শোক পালন করছি। সিফাত কেসে ওঠে, সেও খাচ্ছিল। মূলত সিফাতকে ছোঁয়া খেয়াল করেনি। ভারী লজ্জায় পড়ে যায় ছোঁয়া, আর একটাও বাক্য মুখ থেকে বের করে না, চুপচাপ খেতে থাকে। খাওয়া শেষে নিজের রুমে ঢুকে একটু সাজুগুজু করে নেয়। কতদিন পরে বরটার সাথে দেখা করতে যাবে, একটু সাজুগুজু না করলে চলে? ঠোঁটে লিপস্টিক লাগানো শেষ হতেই ডাক পড়ে সেলিমের। ভারী বিরক্ত ছোঁয়া। এবার বাবা ডেকে নিয়ে 1000টা উপদেশ দিবে, আর তার উপদেশের মূল মন্ত্র হলো সাদির সাথে তোমাকে মানায় না, তুমি চাইলে আমি ডিভোর্সের ব্যবস্থা করব, তুমি আরও ভালো ডিজার্ভ করো, ব্লা ব্লা ব্লা। ছোঁয়া মাঝে মধ্যে বিরক্ত হয়, মাঝে মধ্যে হেসে ফেলে। আসলে বাবা মানুষের ইনকাম আর চেহারাকে বেশি প্রাধান্য দেয়। সাদির রোজগার কম, বয়স বেশি, এটাই সমস্যা তার। ছোঁয়া বাবার ডাকে সাড়া দেয় না,
সে তার মতো ধীরে সুস্থে রেডি হতে থাকে। ফোনের ব্যাক কভারে কিছু টাকা ভরে গলায় ওড়না জড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। বেশি দূরে না হওয়ায় ছোঁয়া পায়ে হেঁটেই রওনা হয়। দুটো রাস্তা দিয়ে যাওয়া হয় সাদির ফ্ল্যাটে। একটা হচ্ছে মেন রোড, যেখানে সারাক্ষণ যানবাহন চলতে থাকে, মানুষের সরগম। আর একটা হচ্ছে কাঁচা রাস্তা, যেখানে মানুষের চলাচল খুবই কম, তবে রাস্তাটা সুন্দর। মাটির রাস্তা, দুই পাশে গাছপালা দিয়ে ভর্তি। এই রাস্তার সাথে ছোঁয়া 2 দিন আগে পরিচিত হয়েছে, যেদিন ক্লাস ফাঁকি দিয়ে সাদির বাসায় গিয়েছিল সাদিকে দেখতে। কিন্তু গিয়ে দেখে জনাব বাসায় নেই। সাবিনা বেগম রান্না করছে। এক প্রকার রাগ করেই বাসা থেকে বেরিয়েছিল সে। ভেবেছিল হারিয়ে যাবে, যাতে সাদি তাকে খুঁজে না পায়। সেই জন্যই এই রাস্তা ধরে হাঁটছিল। কিন্তু সেই লাও সেই কদু, সেই রাস্তা তাকে একদম বাড়ির সামনে এনে থামিয়েছে। ছোঁয়ার আর হারিয়ে যাওয়া হলো না। কলিং বেল এক নাগাড়ে বাজিয়েই চলেছে ছোঁয়া। তার মন খুঁতখুত করছে। যদি আজকেও সাদির দেখা না পায়। তখনই ফট করে দরজা খুলে যায়। সামনে তাকাতেই ছোঁয়ার মুখে হাসি ফুটে ওঠে, কারণ তার সামনে স্বয়ং তার চোখের শান্তি দাঁড়িয়ে আছে। ছোঁয়া একগাল হেসে বলে, আজকে আমি এখানেই থাকবো। প্রধানমন্ত্রী আসলেও আমাকে নড়াতে পারবে না, এই আমি কাট বলে দিলাম। বলেই সাদির হাতের ফাঁক দিয়ে রুমে ঢুকে পড়ে। বড় মা বলেই ডাকতে থাকে সাবিনা বেগমকে। সাদি দীর্ঘশ্বাস ফেলে দরজা বন্ধ করে ছোট্ট করে জবাব দেয়, মাত্রই মা চলে গেল। এটা শুনে ছোঁয়া লাফিয়ে ওঠে। উফ, আজকে প্রকৃতিও চাইছে আমি এখানেই থেকে যাই। আমি চাইছি না, সাদি গম্ভীর গলায় বলে। ছোঁয়া ভেঙচি কাটে। তা চাইবেন কেন? নিরামিষ কিনা আপনি? অসভ্য বেডা। একদিন কল করে জান সোনা বলে তারপর থেকে লাপাত্তা। বলি, কেউ কি আপনার গলায় চাকু ঠেকিয়ে আমাকে জান বলিয়েছিল? সাদি বিরক্তি দিতে নাক মুখ কুঁচকে নিজের রুমে চলে যায়। ছোঁয়া ভেঙচি কেটে সোফায় বসে পড়ে।